আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জামায়াত। খুলনায় ছাত্র শিবিরের পুনর্মিলনী অনুষ্ঠানে গোলাম পরওয়ার। এবং সিরাজগঞ্জে উন্নত জাতের পেঁপে চাষ করে সফল দুই উদ্যোক্তা। চাঁপাইনবাবগঞ্জে পানের বাম্পার ফলন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। গাজীপুরের কালীগঞ্জে ডাম্প ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। সকালে টঙ্গী ঘোড়াশাল বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। আহতরা হলেন সিরাজগঞ্জের হাফিজুর, তার স্ত্রী সালমা বেগম এবং ৪ বছর বয়সী ছেলে তামিম। তারা শফিপুর থেকে অটোরিকশায় নরসিংদী যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহতদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এরপর গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে পাঠানো হয়। চাঁদপুরের হাজীগঞ্জে এক জামায়াত নেতার ফেসবুকে বিএনপি নেতাদের বিকৃত ছবি শেয়ার করার ঘটনার জেরে ২ দলের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সকালে উপজেলার পালিশারা গ্রামে সংঘর্ষের এই ঘটনা ঘটে। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তবে ইসলামী সমমনা দলগুলোর সাথে সমঝোতা হলে ১০০ আসন ছেড়ে দেওয়া হতে পারে। দুপুরে খুলনা নগরীর আল ফারুক সোসাইটি কমপ্লেক্সে ইসলামী ছাত্র শিবির মহানগর সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্র শিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলন। কমপক্ষে ২০০ আসনে আমরা ইনশাল্লাহ ইলেকশন করব। ১৫০ কিছু, মানে ১৫০ না, ২০০ যদি থাকে বা যদি বেশি থাকে, হয়তো ১০০ বা তার কিছু কমও যদি ছাড়ি, তাহলে এমন কিছু আসন থাকবে যে আমাদের ছেড়ে দিতে হবে। অথবা সেই আসনগুলো নতুন কখনো আমরা ইলেকশন করিনি, যে তার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, এরকম ২-৪টা আসনও কিন্তু থাকতে পারে। জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়িত হবে। এখানে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহ জোহান ড্রিম ভ্যালি পার্কে জেলা প্রেস ক্লাব আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের শাসনামলে প্রশাসনে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানান রাষ্ট্রের সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। আওয়ামী লীগের শাসনামলে পুলিশ বলেন, জুডিশিয়ারি বলেন, সিভিল ব্যুরোক্রেট বলেন, সমস্ত প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে করা হয়েছিল তারা চাকরি করেছেন। সরকার একটা চলমান প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে যারা বড় ধরনের অপরাধের সাথে জড়িত না প্রশাসনে, তারা নিশ্চয়ই চাকরি করবেন। দেশের জন্য, রাষ্ট্রের জন্য তারা চাকরি করবেন। সেখানে সরকার অপরাধ বিবেচনায় নিয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে। শহীদ আবরার ফাহাদ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক। তিনি আধিপত্য ও আগ্রাসনের বিরুদ্ধে প্রেরণার বাতিঘর বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙ্গায় আবরার ফাহাদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। আবরার ফাহাদের প্রতিবাদ থেকেই বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে গণজাগরণ তৈরি হয়েছে বলেও জানান আবু সাদিক কায়েম। এর আগে বাংলাদেশ ভারত অসম চুক্তি ও পানি আগ্রাসনের প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ার পর ছাত্রলীগের হামলায় নিহত বুয়েট ছাত্র আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তিনি। এ সময় আবরারের বাবা বরকত উল্লাহ সহ ছাত্র শিবিরের নেতারা উপস্থিত ছিলেন।
শিশু কিশোরদের প্রতিভা যাচাইয়ের লক্ষ্যে মার্কস অলরাউন্ডার যশোর অঞ্চলের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের বেজপাড়ায় মধুসূদন তারা প্রসন্ন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতায় যশোর ও নড়াইল জেলার সব স্কুল, কলেজ ও সমমানের প্রতিষ্ঠানের প্রায় 1000 শিক্ষার্থী অংশ নেয়। পরবর্তী আঞ্চলিক পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নাটোর, সিলেট ও পাবনা জেলায়। এভাবেই পর্যায়ক্রমে সারা দেশে 100টি আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে 3টি গ্রুপ থেকে সেরা 3 অলরাউন্ডারের প্রত্যেকেই পাবেন 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি। বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি। সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হল ফ্ল্যাগশিপ ন্যাশনাল জেনারেল অ্যাসেম্বলি। দেশের সবচেয়ে বড় চিকিৎসা শিক্ষার্থী সংগঠন বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটি BMSS এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার আবু জাফর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি AK আজাদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের সিনিয়র অ্যাডভাইজার মুজাহিরুল হক, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IDCR এর পরিচালক ডাক্তার তাহমিনা শিরিন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর মোহাম্মদ মাসুম ইকবাল। বিভিন্ন মেডিকেল কলেজের 7 শতাধিক শিক্ষার্থী অ্যাসেম্বলিতে অংশ নেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ার আব্দুল মতিন ও খালেক হোসেন নামের 2 কৃষি উদ্যোক্তা ভারতের কাশ্মীরি, তাইওয়ানের গ্রিন লেডি ও দেশীয় জাতের শাহী পেঁপে চাষ করে বাম্পার ফলন পেয়েছেন। এতে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন তারা। তাদের সফলতা দেখে অনেকেই আগ্রহী হচ্ছেন পেঁপে চাষে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস হাসানের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। সিরাজগঞ্জ জেলার উল্লাপুরা উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের নতুন রশিদপুর গ্রামের আব্দুল মতিন শুরু করেন পেঁপে চাষ। নিজস্ব জমি না থাকায় বাড়ির পাশে 40% জমি লিজ নিয়ে ইন্ডিয়ান, কাশ্মীরি ও দেশি শাহিজাতের পেঁপের চারা লাগান। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এরই মধ্যে 70,000 টাকার পেঁপে বিক্রি করেছেন মতিন। আগামীতেও তিনি কয়েক লাখ টাকার পেঁপে বিক্রি করবেন বলে আশা করছেন। দামটাও পাকা হিসেবে আমি 70-80 টাকা কেজি খুচরা বিক্রি করতেছি। মাশাআল্লাহ, আশা করি বাগান থেকে আমি 5 থেকে 6 লক্ষ টাকা এবছরে লাভ করতে পারব। অন্যদিকে একই এলাকার খালেক হোসেনও 1.5 বিঘা জমিতে তাইওয়ানের গ্রিন লেডি জাতের পেঁপে চাষ করে পেয়েছেন বাম্পার ফলন। আশা করছেন মাত্র 60,000 টাকা খরচ করে কয়েক লাখ টাকার পেঁপে বিক্রি করতে পারবেন। নতুন একটি সম্ভাবনা খুঁজে পাচ্ছি যে আগামীতে আমরাও পেঁপে চাষে উদ্বুদ্ধ হব। খুব লাভজনক আবাদ। পেঁপে চাষে অনেকেই আগ্রহ করে পেঁপে চাষ করবে। আমি ইনশাল্লাহ আবাদ করব পেঁপে চাষে। 1 লক্ষ টাকার ফল বিক্রি করছি, এখনো 100 মণ ফল গাছেতে উঠবে। অন্যদিকে অন্যান্য ফসলের চেয়ে উচ্চ ফলনশীল পেঁপে চাষ লাভজনক হওয়ায় সাধারণ কৃষকের পাশাপাশি তরুণ ও শিক্ষিত যুবকদের মধ্যেও আগ্রহ বাড়ছে। পেঁপে চাষে উৎসাহিত করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। যেহেতু লাভজনক একটা ফসল পেঁপে অল্প দিনের মধ্যেই হয়ে যায়, আমাদের বিশেষ করে 60 দিন সময়ের মধ্যে থেকে এটা বিয়ারিং চলে আসে। তো এখন ওই যে জমিগুলো উঁচু জমি, সেই জমিতে কৃষকরা মানে পেঁপে চাষ করে লাভবান হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। চাঁপাইনবাবগঞ্জে এবছর পানের বাম্পার ফলন হলেও বাজারে দরপতনের কারণে হাসি নেই পান চাষিদের মুখে। এ অবস্থায় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন তারা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। চাঁপাইনবাবগঞ্জের পানের কদর রয়েছে সারা দেশে। এবছর পানের বাম্পার ফলন হলেও বাজারে দর নেই, ফলে লোকসানের মুখে পান চাষিরা। তারা বলছেন, গত বছর বড় আকারের পানের এক বিড়া ছিল 130 থেকে 140 টাকা, এবার তা নেমে এসেছে মাত্র 30 থেকে 40 টাকায়। আর ছোট আকারের পানের বিড়া গত বছর 30 থেকে 40 টাকা থাকলেও এবার তা নেমে এসেছে মাত্র 2 থেকে 5 টাকায়। এমন অবস্থায় উৎপাদন খরচই উঠছে না চাষিদের। পানের অবস্থা ভালো না, পানের এবারকার দাম নাই, আমরা ক্ষতিগ্রস্ত। বড় সাইজ পান ছিল 140 টাকা, সেই পান অনলি 30 টাকা 40 টাকা। পান বেশি বেড়েছে বেশি, কিন্তু দাম নাই। দামের কারণে এখন আমরা ওই 2 লক্ষ টাকা আমি কিভাবে তুলবো, কিভাবে কি করব, আমি খুব চিন্তার ভেতরে আছি। এখন কিস্তি চালাবো না বাড়ি চালাবো না নিজে চলবো,
কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 15 হেক্টর জমিতে পানের চাষ হয়েছে। পানের ন্যায্য মূল্য পেতে কৃষকদের বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। যেহেতু আমাদের পাশেই রাজশাহী জেলাতে মোহনপুরে এবং তানোরে প্রচুর পরিমাণে পান উৎপাদন হয়, সেখানে দেশের অন্যান্য জায়গায় ব্যবসায়ীরা যেহেতু পান কিনতে আসে, তাদের সাথে যদি যোগাযোগ করে একটা আলাদা যদি বাজার তৈরি করতে পারে, তাহলে তারা ন্যায্য মূল্য পাবে। নতুন বাজার সৃষ্টি না হলে হারিয়ে যেতে পারে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী পান চাষ, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।